আচ্ছা, এটা দিয়ে কি কোশ্চেন আসতে পারে? এটা দিয়ে কোশ্চেন আসতে পারে, ওই যে কালকে যেটা লিখে দিছে ওইটা। ডিসক্রাইব দি কারেন্ট ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি অথবা কারেন্ট ট্রিটমেন্ট প্ল্যান, কারেন্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি অফ এটিএল ফিব্রিলেশন। কারণ কারেন্ট ট্রিটমেন্ট এটার মধ্যে অনেকগুলো আছে। তো আমি ডিটেলস আজকে যেহেতু গত ক্লাসে হয়েছে, এটা জাস্ট একটা রিক্যাপসুলেশন যে ডায়াগনোসিস করতে গেলে এটিএল ফিব্রিলেশনে একটা 12 লিড ইসিজিতে অ্যাটলিস্ট 30 সেকেন্ডস এর বেশি থাকবে হার্টের রিদম উইথ নো ডিসার্নেবল রিপিটেটিং পি ওয়েভস and irregular RR intervals is diagnostic of clinical মানে atrial fibrillation। আর ডেভিডসনে এইখানটায় আছে যে মানে রেজাল্টিং ইন মানে ইনএফেক্টিভ atrial contraction অথবা without activities of the atrial contraction। এইটুকু আছে, এইটুকু মানে নতুন ডেফিনেশন অনুসারে বাদ দিয়ে দিচ্ছে, যে এটার সিমটমের সাথে কোনো রিলেশন রাখে নাই। তুমি যদি মানে ইসিজিতে ডায়াগনোসিস হইতে পারে আইদার সিমটোমেটিক অথবা অ্যাসিমটোমেটিক অথবা যাই থাকুক, সেটার সাথে কোনো এর সাথে রিলেশন রাখে নাই। কারণ যদিও এটিএল ফিব্রিলেশন মানে ইনএফেক্টিভ কন্ট্রাকশন থাকে এটিএল, সেটা হলো ডায়াগনস্টিকের জন্য অ্যাটলিস্ট 30 সেকেন্ডস এর বেশি থাকবে। এরপরে যে এটা ছিল ডায়াগনস্টিক অ্যালগরিদম, যে কিভাবে তোমার ডায়াগনোসিস করা যায়। এই পাশের বাম পাশের মানে সরি ডান পাশের অংশটুকু খুবই জটিল। জটিল হলো এই সেন্সে যে এইখানে যে সমস্ত মানে পদ্ধতি দিয়ে এটা মানে ই করা হয়েছে আইসিএম মানে ইমপ্লান্টেবল বা ইনসার্টেবল কার্ডিয়াক মনিটর বা লুপ বা মনিটর, এইগুলো দিয়ে করা হয়েছে। এগুলো যেগুলো ইনফ্রিকুয়েন্ট অথবা মানে এটিএল ফিব্রিলেশন, এগুলো হল্টার দিয়েও ধরা পড়ে না সেই রকম অবস্থায়, এগুলো রেয়ার আমাদের দেশে নেই। আমি সিলেটে কয়েকটা রোগীর এক্সরে করতে যেয়ে দেখছি যে ওদের এখানে লুপ দেওয়া আছে, আমরা যেটা ইসের মতো না, পেসমেকারের মতো না, হ্যাঁ পেসমেকারের মতো না, জাস্ট একটা লম্বা একটা লুপের মতো দেওয়া আছে। এই লুপটা ডিটেক্ট করে মানে রিদম ডিটেক্ট করে। আর এদিক থেকে ইসিজিতে 12 প্লেট ইসিজিতে এই যদি 30 সেকেন্ডস এর বেশি থাকে সেটি ক্লিনিক্যাল এফ হবে, তখন তার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিতে আসবে। এবং এটিএল ফিব্রিলেশনের রিস্ক ফ্যাক্টর কি, এটিএল ফিব্রিলেশন কিসে হইতে পারে আর কিসে হইতে পারে না, তার যদি হিসাব করেন তাহলে জানে এমন কোনো কিছু নাই যে এটা এটিএল ফিব্রিলেশন তৈরি করতে পারে না। তার মানে হইতেছে এটিএল কন্ডাক্টিভিটি এবং এটিএল রিফ্র্যাক্টিভ পিরিয়ড যদি কোনোভাবে হ্যাম্পার হইতে পারে, এবং সিম্পলি হ্যাম্পার মধ্যে যে কোনো ডিজিজ থেকে হইতে পারে। এটা যেমন মানে করোনারি আর্টারি ডিজিজের মতো, ভালভুলার হার্ট ডিজিজের মতো স্ট্রাকচার্ড ফর্মুলা থেকে মানে আসতে পারে, সেই রকম সিম্পলি মানে মানে ওবেসিটি, স্মোকিং, আমরা যেগুলো চিন্তা করি না, এবং স্লিপ অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া, ইনফ্লামেটরি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, এই সমস্ত জিনিস থেকেও আসতে পারে। তো এই জন্য এটিএল ফিব্রিলেশনের কজ অথবা মানে এক্সিস্টিং বা দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর, এগুলা মানে ডিফারেন্সিয়েট করা মানে একটু দরকার, যে আসলে এইটা এটিএল ফিব্রিলেশন হয়েছে না এটার সাথে অ্যাসোসিয়েশন আছে এটিএল ফিব্রিলেশন। যেমন মেল সেক্সে এটিএল ফিব্রিলেশন বেশি হয়, এবং জেনেটিক্স প্রিডিসপোজিশন থাকতে হবে। সবারই যে হবে তা না। যে ডিজিজ প্রডিউসিং মানে ক্যাপাবিলিটির জন্য তিনটা জিনিস তোমার লাগবে। এক হইলো জেনেটিক্যালি প্রিডিসপোজ থাকতে হবে, হোস্ট এজেন্ট এনভায়রনমেন্টের মানে ম্যাল অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে, এজেন্ট থাকবে, হোস্ট থাকবে এবং এনভায়রনমেন্ট থাকবে। এইরকম একটা পরিস্থিতিতে আপনার মানে সব ডিজিজ হবে, এটিএল ফিব্রিলেশন তার বাইরে না। এই জন্য যে জেনেটিক্স প্রিডিসপোজিশনের সাথে যদি এই সমস্ত এক্সাইটিং ফ্যাক্টর গুলো যোগ, তাহলে এটার হিসাবে, তাহলে আমরা সবচেয়ে যেটা বেশি জানি
মানে এটিএল ফিব্রিলেশন আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমরা পড়াই যে মানে ভালভুলার হার্ট ডিজিজ, বিশেষ করে রিমেটিক মাইট্রাল স্টেনোসিস এর পড়াই। এরপরই যে কোনোটাই আমরা বলতে পারি, কিন্তু বয়স অনুসারে বলতে হবে। যদি সে 45 বা 50 কাছাকাছি থাকে তাহলে করোনারি আর্টারি ডিজিজ, হাইপারটেনশন। কিন্তু যদি খুব ইয়াং এজে থাকে তখন তার কনজেনিটাল ডিজিজের কথা চিন্তা করা উচিত, যেমন রিউমেটিকের সাথে পরপরই হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি, এরকম মানে যে কোনো একুট স্ট্রেস এগুলা তৈরি হতে পারে। এই জন্য বিশাল লম্বা একটা লিস্ট আছে প্রিডিসপোজিং ফ্যাক্টরের হিসাবে। কিন্তু যদি মানে আমি ট্রিটমেন্টের জন্য যাই, ট্রিটমেন্টের জন্য গেলে ট্রিটমেন্ট মানে একদম সেন্টার্ড, পেশেন্ট সেন্টার্ড করা ট্রিটমেন্ট পেশেন্টের জন্য থাকতে হবে সেই ট্রিটমেন্টের। আর এই ক্ষেত্রে হলো সিমটমের কতগুলো ক্যাটাগরি ভাগ করা আছে, যে একদম আমরা এটিএল ফিব্রিলেশন দেখেন ওয়ার্ডের মধ্যে আপনারা পান, ইমার্জেন্সি সিসিউতেই পান। এটিএল ফিব্রিলেশন নিয়ে আসছে, হেমোডাইনামিক আনস্টেবল থাকে কিছু পেশেন্ট, কিছু পেশেন্ট স্টেবল থাকে, আর কিছু পেশেন্ট জানিই না যে তার আসলে মানে এটিএল ফিব্রিলেশন আছে বা নাই। রুটিন মানে ইসিজি করলে তাহলে তিনটে ক্যাটাগরিতে আমরা পাই আর কি। এর মধ্যে একটা ক্যাটাগরি হলো হেমোডাইনামিক আনস্টেবল। হেমোডাইনামিক্যালি যে গ্রুপটা আনস্টেবল থাকে তার ম্যানেজমেন্ট খুব প্রম্পটলি করতে হয়, তার কার্ডিওভার্সন করে তার নিয়ে আসতে হয়। এবং এই ক্ষেত্রে মানে হাইপারটেনশন থাকে, পালমোনারি ইডিমা থাকে, তারপরে অথবা অনগোয়িং মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, কোনো কোনো এমআই সেট থাকতে পারে, এবং কার্ডিওজেনিক শকের ক্ষেত্রেও থাকতে পারে। এই ক্ষেত্রে হৃদরোগটা রিভার্ট করা খুব জরুরি। হৃদরোগটা রিভার্ট না করতে পারলে এটিএল যে কন্ট্রিবিউশন আছে, এটিএল কন্ট্রিবিউশনটা কার্ডিয়াক আউটপুটের সাথে যোগ হয় না। এই জন্য কার্ডিও ভার্সন করে ঠিক করে নিতে হয়। এরপরে যে পেশেন্টটা অ্যাসিম্পটোমেটিক থাকে সে গ্রুপে তো অটোমেটিক্যালি কোনো সিমটম থাকবে না এবং এর ইয়েও থাকে না। আর সিমটোমেটিক গ্রুপের ভিতরে মানে ওই যে প্যালপিটেশন, চেস্ট টাইটনেস, লাইট হেডেকনেস, মানে পুর ইনটলারেন্স, ডিজিনেস, সিনকোপ, মানে ডিসওরিয়েন্টেড টু স্লিপস, এরকম কিছু সিমটমস থাকে যেগুলো নন স্পেসিফিক। আলটিমেটলি এগুলা মানে কি মানে লিড করে, এটা লিড করে আলটিমেটলি থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশনটা লিড করে। এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি প্রবলেমেটিক, যে এটা থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন হয়, স্ট্রোক করে, এবং এই যে স্ট্রোক করে সেই স্ট্রোকের ভিতরে ইসকেমিক স্ট্রোক সবচেয়ে বেশি, 30% এর মতো। আর অনেক সময় আছে স্ট্রোকের কারণ মানে আসলে খুঁজে পাওয়া যায় না, স্ট্রোক হয়ে গেল সেটা মানে ইডিওপ্যাথিক থাকে, মানে কজও থাকতে পারে, আর সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে যেতে পারে এই পেশেন্ট গুলো। এবং দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন এই যে এটিএল ফিব্রিলেশন থাকার জন্য এই টেকিকার্ডিয়া ইনডিউসড মানে কনজেস্টিভ এই এলভি ডিসফাংশন অথবা হার্ট ফেলিউর হয়ে যেতে পারে। এই সমস্ত ক্ষেত্রে মানে আর বাকি যেগুলো আছে সেগুলো অতটা মানে ডিমেনশিয়া, ডিপ্রেশন, ইম্পেয়ার্ড কোয়ালিটি অফ লাইফ এবং রিপিটেড হসপিটালাইজেশন, এইগুলা মানে মাঝে মাঝে রোগী হসপিটালাইজেশন ভর্তি হতে পারে। এই প্রেজেন্টেশন গুলো আপনাদের জানা, যে দীর্ঘদিন ধরে এরকম থাকতে তাহলে হার্ট রেট ডেফিনেটলি কমাই নিয়ে আসতে হবে। এবং যদি মানে কোনো ক্রমেই সম্ভব না হয় যে তার সাইনাস রিদমে মেনটেন করা, তাহলে হার্ট রেটটাকে একটা রিজনেবল রেটে নিয়ে আসতে, সেই রিজনেবল রেটটা হলো 110 এর অ্যারাউন্ড 110। কার কাছ থেকে শব্দ আসে দিলি? হার্ট রেটটাকে মানে অ্যারাউন্ড 110 এর কাছাকাছি নিয়ে আসতে হবে। এইটা নিয়ে আসতে যে আপনার হলো রেট কন্ট্রোলের জন্য আপনি বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং ডিগক্সিন, এই তিনটে ইউজ করতে পারবেন ডিপেন্ডিং অন দি সিচুয়েশন বা কন্ডিশন।
যদি কন্ডিশন পারমিট করে আপনি এই 3টা প্রয়োজন হলে ইউজ করতে পারবেন, যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। কিন্তু এই 3টে ইউজ করা খুব ডেঞ্জারাস এইরকম কারণ এই ক্ষেত্রে মানে এক্সেসিভ হেভি ব্লকেড হয়ে যাইতে পারে, এক্সেসিভ ব্র্যাডিকার্ডিয়া হয়ে এবং কমপ্লিট হার্ট ব্লক হতে পারে। এই জিনিসটা আপনার একটু মাথার মধ্যে রাখতে হবে। আদারওয়াইজ যদি দেখেন যে রিপিটেড ফলো আপে দেখেন যে রেট কন্ট্রোল হচ্ছে না, তখন এগুলা যোগ করা যাবে আপনার, এবং ডোজ বাড়ায় রেট কন্ট্রোল করতে হয়। এবং ডিপ্রেশনের এক্সাক্ট মানে মেকানিজম জানা যায় না, তবে এটা রেট রিলেটেড যদি থাকে, কোয়ালিটি অফ লাইফ বা কার্ডিয়াক আউটপুট ঠিকমতো মেনটেন না হয়, সেই সমস্ত ক্ষেত্রে এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের জন্য দায়ী থাকে। এবং রিপিটেড হসপিটালাইজেশন হয়, হার্ট ফেলিওর করেই হসপিটালাইজেশন হয়। এটা গেল এখানে। এরপরে হলো এটা ট্রিটমেন্ট স্ট্র্যাটেজির মানে সিসি থেকে মানে সিসি টু এবিসি, মানে সিসিতে প্রথমে আপনার করতে হবে যে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে আপনার 4S, এই যে ক্রাইটেরিয়াটা আছে এখানে 4S আছে। 4Sটা হলো ক্যারেক্টারাইজ করা মানে এট্রিয়াল ফিব্রিলেশনকে, এবং সেটা মানে স্ট্রোকের তার কতটুকু প্রবাবিলিটি আছে, এটা হাই রিস্ক না লো রিস্ক গ্রুপের মধ্যে আছে, এটা আপনাকে খুঁজে বের করে মানে আনা। সেটা আপনি স্যাচবাস স্কোর দিয়ে আপনি খুঁজতে পারেন। সহজভাবে যদি আপনি স্ট্রোকের এবিলিটি আছে কি নাই এটা খুঁজতে চান, তাহলে স্যাচবাস স্কোর যদি আপনার 0 থাকে অথবা ফিমেলদের জন্য 1 থাকে, তাহলে এটা লো রিস্ক গ্রুপ। এখানে যদি আদার কোনো ইন্ডিকেশন না থাকে, তাহলে কোনো আপনার অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে না। এটাই হলো খুঁজে বের করা। এখানে স্যাচবাস স্কোর বলতে আসলে মাল্টিপল রিস্ক ফ্যাক্টর মানে আছে এবং কোমরবিটিস গুলো আছে। তাই কোনো মানুষের যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, কোমরবিটি না থাকে, তার এট্রিয়াল ফিব্রিলেশন আছে এবং লেস দেন 24 আওয়ার্স এর ডিউরেশনে আছে, তার জন্য আসলে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট লাগবে না। সেটাই আপনার হলো মানে ট্রুলি রিস্ক আছে কি নাই স্ট্রোকের, সেটা আপনার স্যাচবাস স্কোর দিয়ে আপনি বুঝতে পারবেন। এরপর পেশেন্ট সিমটোমেটিক কি মানে মডারেট অ্যাসিডের সিমটম আছে কি নাই, এটা মানে পেশেন্টের সিমটোমেটিক স্টেজ, যেহেতু আমরা 3টে ক্লিনিক্যালি মানে গ্রুপ দেখছি, ক্লিনিক্যালি সাইলেন্ট গ্রুপ আছে এবং সিমটোমেটিক গ্রুপ এবং আনস্টেবল গ্রুপ। এই গ্রুপগুলোর ভিতরে আছে, যে গ্রুপটা আনস্টেবল আছে তার ম্যানেজমেন্টের ভিতরে তার মানে আনা হয়নি, কারণ তাকে সরাসরি আপনি অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্টে যাবেন। তার ডিসি কার্ডিওভার্সন করে, তার যদি রেসপিরেটরি ফেইলিওর থাকে রেসপিরেটরি ফেইলিওর ম্যানেজ করবেন, কার্ডিওজেনিক শক থাকলে কার্ডিওজেনিক শকের ম্যানেজ করবেন। এবং ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন কখনোই আনস্টেবল পেশেন্টের জন্য ওয়েট করবেন না। ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন সবসময় মানে ওয়েট করতে হবে যে পেশেন্ট ফিজিক্যালি মানে অথবা স্টেবল সেই পেশেন্টেরকে, আদারওয়াইজ না। এবং এটার ওই যে মানে মানে EHRA মানে সিমটম স্কোর আছে একটা, 1, 2, 3, 4, এটা ওই যে মানে অ্যাসিমটোমেটিক থেকে ভেরি সিমটোমেটিক এই পর্যন্ত 4-এর ভিতরে আবার 2A B এরকম ভাগ করা আছে। আপনারা পরীক্ষার সময় আপাতত অতটা লাগবে না, পরে আপনি জানলে পারবেন। আপাতত আপনি সিমটোমেটিক আছে কি নাই এরকম একটা আপনার মানে হিসাব করে রাখবেন, যে যদি সিভিয়ার ডিসএবিলিটি থাকে এবং মডারেট থাকে তাহলে তার অবশ্যই ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। অ্যাসিমটোমেটিক থাকলে এবং যদি স্যাচবাস স্কোর কম থাকে তাহলে তার জন্য আপনার অতটা অ্যাগ্রেসিভ হতে সিভিয়ার না করলেও চলবে। অ্যাসিমটোমেটিক গ্রুপ উইদাউট রিস্ক ফ্যাক্টর, স্যাচবাস স্কোর 0, তার জন্য আপনার প্রয়োজন হবে না। এর সাথে হলো সিভিয়ারিটি অফ দি AF বার্ডেন, এটা মানে স্পন্টেনিয়াসলি টার্মিনেটিং, যে আপনার নতুন যে ক্লাসিফিকেশন আছে সেখানে হলো মানে ফার্স্ট অনসেট, তারপর হলো প্যারেক্সিসমাল যেটা আছে, এরপর পারসিস্টিং,
এবং এইখানে ক্রনিকটারে বাদ দিয়ে দিছে, লোনটাকে মানে এট্রিয়াল ফিব্রিলেশন এইটা বাদ দিয়ে দিছে, আর হলো ভালভুলার নন ভালভুলার যেগুলো আগে ভাগ করা হতো ওই টার্মিনোলজি গুলোকে বাদ দিয়ে দিছে, ক্রনিকটাও বাদ দিছে নতুন ক্লাসিফিকেশন অনুসারে। যেমন এখানে প্যারাক্সিসমাল বা অথবা ফার্স্ট ডায়াগনোসিস যেটা আছে সেটা পারসিস্টেন্ট, লং মানে স্ট্যান্ডিং আর পার্মানেন্ট, এই কয়টাকে রাখা হয়েছে এখন নতুন ক্লিনিক্যাল টার্মিনোলজিতে। এখান থেকে ক্রনিক বাদ পড়ছে। আর হলো টোটাল এটিএল ফিব্রিলেশনের বার্ডেম, the total time in atrial fibrillation per monitoring period, and the longer the episodes, the number of episodes, এটা হলো severity of burden। এটা spontaneously টার্মিনেট করে যায় না, এটা ডিউরেশন অনেক বেশি থাকে। এরপরে কোমরবিডিস, সাথে যে কোমরবিডিস থাকবে সেই সমস্ত কোমরবিডিস গুলোর ট্রিটমেন্ট আপনার কনকমিটেন্টলি ট্রিটমেন্ট করতে হবে, অথবা রিস্ক ফ্যাক্টর থাকলে রিস্ক ফ্যাক্টরের আপনার ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। এখন মানে এটিএল মানে কার্ডিওমায়োপ্যাথি, এটিএল এন্ডোক্রাইন ডিসফাংশন, ফাইব্রোসিস অথবা কোমরবিডিস, কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর, অনেকগুলা মানে ইনসিডেন্ট এ রিস্ক স্কোর, এ প্রোগ্রেশন ইন রিস্ক ফ্যাক্টর। আর ইমেজিং করে অনেক ক্ষেত্রে যেগুলো ধরা পড়ে না সেক্ষেত্রে দরকার হলে মানে ট্রান্স ইসোফেজিয়াল অথবা ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাম অথবা সিটি এমআরআই বায়োমার্কার, এইগুলো করে আপনি কনকমিটেন্ট যে বিশাল বড় লিস্ট দেখছেন যে কার্ডিওভাস্কুলার, সেগুলোর ভিতর থেকে অ্যাটলিস্ট রিস্ক ফ্যাক্টর গুলা, মেজর রিস্ক ফ্যাক্টর গুলাকে আপনি ট্রিটমেন্টের আওতায় আনবেন। বিশেষ করে হাইপারটেনশন যদি কারো থাকে তাহলে এফ কন্ট্রোল কিন্তু হইতে চায় না। যখনই আপনি হাইপারটেনশনটা কন্ট্রোল করবেন দেখবেন এফটা ভালো কন্ট্রোল হয়। একই সাথে ডায়াবেটিস, স্মোকিং, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এই সমস্ত জিনিসগুলোকে যদি নিয়ে আসেন তাহলে বেটার সিমটম কন্ট্রোল হবে, পেশেন্ট ফিল করবে ভালো। এটা হলো আপনার হলো ক্যারেক্টার ই করা। মানে 4S দিয়ে আপনি এএফ এর ক্যারেক্টার করতে পারবেন। আমরা লাস্টের যখন স্লাইডটা দেখবো, দুইটা স্লাইডে আমরা এই টোটাল ক্লাসটা শেষ হয়ে যাবে লাস্টের দুইটা স্লাইডে। এরপরে আসলে পেশেন্ট ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি, নিচের যে ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি গুলো আছে এগুলো ম্যাক্সিমাম হলো মানে ডিপার্টমেন্টাল অথবা গভর্নমেন্টের লেভেলে অথবা ইনস্টিটিউশনাল লেভেলে। আপনার পেশেন্ট রিলেটেড লেভেলটা হলো প্রথম তিনটা। একটা হলো পেশেন্ট সেন্টার, যাই কিছু করেন না কেন পেশেন্ট কেন্দ্রিক হতে হবে, এবং এগুলো অপটিমাম স্ট্রোক প্রিভেনশন। জাস্ট হলো প্রথম যে ধাক্কাটায় আমরা দেখি যে মানে এতে হলো মানে অ্যান্টিকোগুলেন্ট, দ্যাট ইজ প্রিভেনশন অফ এ স্ট্রোক। এরপর হলো বি, সিমটম কন্ট্রোল। বিতে হলো সিমটম কন্ট্রোল, সেটা হইতেছে বেটার সিমটম কন্ট্রোল বাই রেট এন্ড রিদম। সি, কনকমিটেন্ট কার্ডিওভাস্কুলার ম্যানেজমেন্ট। এই হলো নতুন ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, এ, বি এন্ড সি। বাকি যেগুলো আছে পেশেন্ট এডুকেশন, তারপরে হেলথ প্রফেশনাল এডুকেশন, লাইফস্টাইল মডিফিকেশন এবং সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি টু মেডিকেশন অ্যাডিয়ারেন্স। অনেক সময় বয়স্ক মানুষরা ভুলে যায় যে সে ওষুধ খাইলো কি খাইলো না, এই সমস্ত ক্ষেত্রে এটিএল ফিব্রিলেশন কন্ট্রোল করা মানে প্রবলেম হয়ে যায়। এগুলোর জন্য বাইরের মানে ওদের গাইডলাইন আছে যে সোশ্যালি যে সমস্ত পেশেন্ট ডিপ্রাইভড অথবা যারা একাকী থাকে, বুড়ো বুড়ি তো একাকী থাকে, ওল্ড হোমে থাকে, সেই সমস্ত পেশেন্টের জন্য আলাদা কেয়ার নিয়ে সেই সমস্ত পেশেন্টদেরকে ট্রিটমেন্টের আওতায় কিভাবে রাখা যায়, ড্রাগ অ্যাডারেন্সে থাকা যায়, এই সমস্ত আছে। এরপর একটা স্ট্রাকচার্ড ফরমাসি ফলো আপ এর জন্য বিভিন্ন কমিউনিটি এবং প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে। এগুলো আসলে ম্যাক্সিমাম টাইম হলো ফলো আপ এবং ইনক্রিজড অ্যাডারেন্স এবং বেটার ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি।
এবং এখানে যে কারা কারা থাকতে পারবে মানে চিকিৎসায় তার বিশাল লিস্ট আছে। এবং এইরকম হিসাব যদি দেখেন, কার্ডিওলজিস্টের যতটুকু ভূমিকা আছে, ঠিক ফার্মাসিস্ট, জেনারেল প্র্যাকটিশনার, নার্স থেকে শুরু করে সবাই, ইলেকট্রোফিজিওলজিস্ট হলো ইসের বাইরে, নিউরোলজিস্ট, কার্ডিয়াক সার্জন, এদের কাছে কিন্তু অনেক পরে যায়। প্রথম দিক থেকে হইলো আমাদের এই 4টা গ্রুপের সাথে আইদার জেনারেল প্র্যাকটিশনার, কার্ডিওলজিস্ট অথবা সে ফার্মাসিস্টের কাছে, নার্সের, এই সমস্ত জায়গা থেকে ধরা পড়ে। এরপরে ডায়াগনোসিস হওয়ার পরে এরপরে স্পেসিফিক যখন আসলে সিমটমটা কন্ট্রোল না হয়, তখন এই সমস্ত জায়গায় আইদার কার্ডিয়াক সার্জন অথবা ইলেকট্রোফিজিওলজিস্টের কাছে যায়, এবং স্ট্রোক হলে সে নিউরোলজিস্টের কাছে ধরা পড়ে। আসলে কি কি ড্রাগ মানে অ্যান্টিকোয়াগুলেশন হিসাবে আছে, আমরা মানে বহুল পরিচালিত আমাদের হলো রিভারক্সাবান আছে, এবং এটা 20 মিলিগ্রাম অনস ডেইলি ডোজ আসলে। যদিও আমরা 10 মিলিগ্রামের উপরে দেই না, কেন যে 10 মিলিগ্রামের উপরে দেই না এর হিসাব আমি বুঝি না। প্রোপাইলেকটিক ডোজ হিসাবে একটা হইতে পারে, এছাড়া অন্য কখনো যদি থেরাপিউটিক ডোজ দিতে হয়, এটা থেরাপিউটিক ডোজ দিতে হলে এটা 20 মিলিগ্রাম। এখন নতুন যেটা ড্রাগ আসছে এপিক্সিভান, এটা 5 মিলিগ্রাম বিআইডি, কিন্তু মানে রিডিউস ডোজ হলো 2.5 মিলিগ্রাম বিআইডি হিসাবে দেওয়া যায়, এবং এটা রিডিউস ডোজের ক্রাইটেরিয়া 2 আউট অফ 3, বিশেষ করে এইজ এবং বডি ওয়েট এবং সিরাম ক্রিয়েটিনিন, এই তিনটের যে কোনো দুইটা থাকলে ডোজ কমাইতে হবে। অ্যাডক্সোবানও একই রকম আছে, ডেবিগ্যাট্রানও একই রকম আছে। তিনটের ভিতরে হেমোরেজিক চান্স হলো অ্যাপিক্সিভানের কম। এর জন্য যদি হেড টু হেড ট্রায়াল করে দেখা যায় তাহলে অ্যাপিক্সিভানের রিলেটিভলি কম। কিন্তু ঝামেলা একটাই, সেটা হলো যে রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট থাকলে এগুলো দেওয়া যায় না। নেক্সট যেটা হইতেছে যে এটা হলো মানে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিতে হলো মানে কিভাবে আপনি অ্যান্টিকোয়াগুলেশন শুরু করবেন। সেই অ্যান্টিকোয়াগুলেশন শুরু করার জন্য আপনার যদি মানে না হয়, প্রস্থেটিক এবং ভালভ এবং মডারেট টু সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস যদি না হয়, প্লাস আরেকটা জিনিস এখানে আছে, সেটা হইতেছে অ্যান্টিফসফোলিপিড মানে সিন্ড্রোম, মানে অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম যদি না হয়, তাহলে এই তিনটা ক্ষেত্র না হইলে ম্যান্ডেটরি না ভিটামিন কে ডিপেন্ডেন্ট অ্যান্টাগনিস্ট মানে অরফারিন দেওয়ার জন্য। আদারওয়াইজ অন্য সব ক্ষেত্রে যদি এটা মানে অ্যান্টিকোয়াগুলেন্ট ইন্ডিকেটেড হয়, তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে। অ্যান্টিকোয়াগুলেন্ট ইন্ডিকেটেড কোন অবস্থায়, মেইলের ক্ষেত্রে স্যাচবারি স্কোর 2 আর ফিমেলের ক্ষেত্রে 3, এটা হলে ক্লাস 1 ইন্ডিকেশন। ঠিক এক কমাই যদি দেন আপনি, তাহলে যে মেইলে 1 এবং ফিমেলে 2 যদি হয় তাহলে ক্লাস 2 এ ইন্ডিকেশন, কিন্তু মেইলে 0 ফিমেলে 1 এইটা আসলে আপনার লাগবে না, এটা লো রিস্ক গ্রুপ। মেইলে 1 এবং ফিমেলে মেইলে 0 এবং ফিমেলে 1 এটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার মানে অ্যান্টিথ্রম্বোটিক কোনো থেরাপির দরকার নাই, এটা হলো লো রিস্ক গ্রুপ, এবং এই গ্রুপটাকে আপনি ফলো আপ করলেই যথেষ্ট। কিন্তু এর মাঝামাঝি যে গ্রুপটা আছে, যে মেইলে 1 ফিমেলে 2, সেই গ্রুপটাকে আপনি শুরু করতে পারেন ক্লাস 2 এ ইন্ডিকেশন করার আগে হ্যাজ ব্লেড করে দেখতে হবে। হ্যাজ ব্লেড করে 3 বা তার উপরে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি মডিফাইবল মানে রিস্ক ফ্যাক্টর গুলোকে আপনি ট্রিট করবেন। কিন্তু এই যে হ্যাজ ব্লেড করে মানে আপনি করতে পারবেন না। 2 হলো যদি কেউ অ্যান্টিকোয়াগুলেশন পাইতে থাকে, হ্যাজ ব্লেড দেখে তাকে ডিসকন্টিনিউ করতে পারবেন না এক, আর হ্যাজ ব্লেড বেশি আছে এই জন্য অ্যান্টিকোয়াগুলেশন শুরু করবেন না, তাও করতে পারবেন না। এটা ক্লাস 3 এর মধ্যে আছে ইন্ডিকেশনের ভিতরে। এই জন্য বলছে যে এখানে শেষ ভার্সেস করো, ইফ হ্যাজ ব্লেড ইজ মোর দ্যান 3, address the modifiable risk factor and follow up the patient for regular review and follow up. High bleeding risk score should not be used as reason to withhold oral anticoagulation. কোনো পেশেন্ট পাচ্ছে কিন্তু তাকে যদি হ্যাজ ব্লেড করে দেখি তার খুব বেশি আছে, সেই ক্ষেত্রে বন্ধ করা যাবে না, মডিফাই করতে হবে রিস্ক ফ্যাক্টরটাকে।
এই যে এইখানে এই জায়গাটা এটা নতুন। আগে ডেভিডসনের লেখা ছিল যদি শূন্য থাকে স্কোর, সেখানে সেক্স ভাগ করা ছিল না। যদি শূন্য থাকে স্কোর, কিছু দেওয়ার দরকার নাই। যদি 1 থাকে তা আইডিয়ার অ্যাসপিরিন অথবা অ্যান্টিকোয়াগুলেন্ট, আর যদি 2 থাকে তাহলে ডেফিনেটলি অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে। এইটাকে একটু চেঞ্জ হয়ে গেছে, সেই 2টা মানে মেইলের ক্ষেত্রে 2, ফিমেলের ক্ষেত্রে 3। এইটুক মানে ডিফারেন্স নতুন। আর এখানে এই লাইন 3টে নিয়ে আসছি আমি শুধুমাত্র। অ্যান্টিপ্লেটলেট থেরাপি অ্যালোন, either aspirin or in combination with chloroquine, is not recommended for stroke prevention in atrial fibrillation. কারণ অ্যান্টিপ্লেটলেটের স্ট্রোক প্রিভেনশনের কোনো ক্ষমতা নাই। মানে ডেভিডসনে যেটা লেখা আছে যে স্কোর 1 আইদার অ্যান্টিপ্লেটলেট আর অ্যান্টিকোয়াগুলেন্ট। এটা মানে 2013 সাল থেকে এটাকে ডিসকারেজ করা হইতেছে। The estimated bleeding risks in the absence of absolute contraindication to oral anticoagulant therapy should not in itself guide the treatment decision to use oral anticoagulation for stroke prevention. আমি হ্যাসব্লেড করে দেখলাম বেশি আছে, কিন্তু অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন নাই ওরাল অ্যান্টিকোয়াগুলেশনের। সেই ক্ষেত্রে মানে ওরাল অ্যান্টিকোয়াগুলেশনটা চালু রাখতে হবে। আর ক্লিনিক্যাল প্যাটার্ন অফ এফ, যেমন ফার্স্ট ডিটেক্টেড প্যারাক্সিসমা লং স্ট্যান্ডিং should not condition the association বা ট্রিটমেন্ট উইথ দি প্রোফাইলিক্স, থ্রোম্বোপ্রোফাইলিক্সিস। এইগুলা কোনো প্যাটার্ন কোনোগুলার সাথে দায়ী থাকবে না। আমি মাঝে মাঝে একটা কোশ্চেন করি যে আপনি যে মানে প্যারাক্সিসমাল এফ আছে, মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না, সেই এফ এর ম্যানেজমেন্ট আর এই মানে যে পারসিস্টেন্ট বা লং স্ট্যান্ডিং মানে এফ আছে তার ম্যানেজমেন্ট এক হবে কিনা। থ্রোম্বোপ্রোফাইলাইসিস এর জন্য এক হবে, এবং আদার ক্ষেত্রে হয়তো ভিন্নতা থাকবে, কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্রে এই থ্রোম্বোপ্রোফাইলাইসিস এর জন্য একই জিনিস ব্যবহার করতে হবে। The many clinical pattern first detected paroxysmal, persistent, long-standing, and should not condition the indication of thromboprophylaxis. এটা হলো আপনার এইখানটার 3টা লাইন বললাম। এরপরে হলো মানে আউটলাইন দি রেট কন্ট্রোল। রেট আপনার 110 এর নিচে নিয়ে আসতে হবে, যে মানে 110 এর নিচে আসলে আমরা মানে মনে করব যে এটা মোটামুটি ভাবে রেট কন্ট্রোলের মধ্যে আছে। এখান থেকে আসলে পেশেন্টের সিমটম হওয়ার কথা না, প্লাস মানে কার্ডিওমায়োপ্যাথি রিলেটেড যে প্রবলেম যেগুলো মানে কম হয়, এই জন্য রেটটা কমায় রাখা হয়েছে। ইট ইজ বেটার যদি আমরা রিদমও কন্ট্রোল করতে পারি। এবং ওই যে রেট কন্ট্রোলের জন্য যে সমস্ত জিনিসগুলো আছে, একুট রেট কন্ট্রোলের জন্য মেটোপ্রোলাল আমাদের দেশে নাই। আমাদের দেশে আছে এখানে ওই যে এসমোলল মাঝে মাঝে পাওয়া যায়, মানে ঢাকায় আছে মাঝে মাঝে এসমোলল পাওয়া যায়। আর এই আমাদের জায়গায় যেটা পাওয়া যায় সেটার কিন্তু ইউজ নেই। আমাদের ল্যাবেটালল পাওয়া যায়, ল্যাবেটালল আলফা এবং বিটা, দুইটা আছে দেখে এখানটা ইউজ নাই। এখানে মেটোপ্রোলাল এটার আইবি পাওয়া যায়, এটা টার্টেট হিসাবে পাওয়া যায়। আর আমরা যেটা ইউজ করতে পারি সেটা হইতেছে আমরা ম্যাক্সিমাম সময় ব্যারাপামিল এবং ডিলটিয়াজিম, এই দুইটা আমরা নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল। দেখবেন যে ট্রিটমেন্টের সময় অনেক জায়গায় লেখা থাকবে NDDC, মানে নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এখানে ব্যারাপামিল এবং ডিলটিয়াজিম 2.5 থেকে 10 মিলিগ্রাম, হ্যাঁ 2 থেকে মানে 10 মিলিগ্রাম পর্যন্ত আইবি প্লাস আমরা দিতে চাই, কিন্তু রুটিন প্র্যাকটিসে আমরা 5 মিলিগ্রাম আইবি প্লাস দেই, এবং যদি না হয় তার পরবর্তীতে আরো 5 মিনিট ওয়েট করে আবার 10 মিলিগ্রাম আইবি প্লাস আমরা দিতে পারি, ডিপেন্ডিং অন দি ক্লিনিক্যাল সিচুয়েশন। এরপরে ডিলটিয়াজিম ক্লাস। ওয়ালাইকুম আসসালাম, আমি ক্লাস নিচ্ছি, আমি ক্লাসে পড়াচ্ছি, আপনি এখন কথা বলতে পারবো না আপনার সাথে।
আমি ক্লাসে আমি আমি ক্লাসে, আপনি বোঝার চেষ্টা করেন, আমি ক্লাস নিচ্ছি, এখন কথা বলতে পারবো না। আপনি মেসেজ দিয়ে রাখেন, আপনি মেসেজ দিয়ে রাখেন, আপনার প্রয়োজন হলে আমি আপনার সাথে যোগাযোগ করব অথবা আপনার টেক্সট দিয়ে জানাবো। এরপরে যেটা আছে ডিগক্সিন, ডিগক্সিন ইউজ করা যাবে, ডিগক্সিন আইবি ডিগক্সিন ইউজ করা যাবে 0.5 মিলিগ্রাম, মানে ওভার 24 আওয়ার্স ইন ডিভাইডেড ডোজে আপনি 0.75 থেকে 1.25 আগে অ্যামাইডরন আসার আগে তো আমরা মানে আমাদের টিচার যখন ছিল স্যাররা, তখন মেডিসিনে আপনার মতো আমি যখন ইন্টার্ন ছিলাম কার্ডিওলজিতে না, মেডিসিনে যখন ইন্টার্ন করতাম তখন ডিগক্সিন ছাড়া, আইবি ডিগক্সিন ছাড়া আর কোনো কিছু ছিল না। আইবি ডিগক্সিন দিয়ে আমরা মানে এট্রিয়াল ফিব্রিলেশনকে কনভার্ট করার চেষ্টা করতাম। ডিজিটালাইজেশন বলতো, যে এমার্জেন্সি ডিজিটালাইজেশন এবং হলো মানে আর্জেন্ট ডিজিটালাইজেশন এবং রুটিন ডিজিটালাইজেশন, তিনটা ডিজিটালাইজেশন ছিল। তখন হলো ওই ছিল হলো মানে 0.25 মিলিগ্রাম, আমার এখনো মনে আছে, তাহির স্যার আমাদের পড়াইতো, মানে 0.25 মিলিগ্রাম ডিগক্সিন পার 10 পাউন্ড বডি ওয়েট, এটা তোমার দিতে হবে। এখন পার 10 পাউন্ড বডি ওয়েটে দিতে হয়, তাতে 120 পাউন্ড যদি কারো ওজন থাকে তাহলে তার 12টা লাগে ডিগক্সিন। 12টা লাগলে প্রতিদিনে একটা করে ডিগক্সিন আউট হয়ে যাবে, এই হিসাব করে 12টা দিয়ে তারপরে 4টা 3টা দিয়ে 12টা দিয়ে 3 দিন 4 দিন পরে মেনটেন করা হয়েছে একটা একটা করে দিন। এই শাকিল, এই আস্তে, এই সোহেল আস্তে কাজ করে। এটা হলো মানে এইটা আগে দেওয়া হইতো, এখন এইটা আর প্র্যাকটিস দেখি না, যে স্যাররাও করে না, আমরাও আর নতুন কোন রিকমেন্ডেশন এইভাবে দেখি না, দেখে ডিগক্সিন। তবে ডিগক্সিন আইবি 0.5 মিলিগ্রাম আইবি বোলাস দেওয়া যায় ডিগক্সিন। এইটা কোন ক্ষেত্রে আপনি দিবেন সেটা হইতেছে, সিচুয়েশনটা হলো পেশেন্ট মানে কার্ডিওজেনিক শকে আছে, বিপি নাই, কিছু নাই, সেই সমস্ত ক্ষেত্রে আপনি ডিগক্সিন আপনার হাতে সেফ। কারণ বাকি যেগুলো আছে, বিটা ব্লকার দিতে পারবেন না, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারবেন না, হ্যাঁ, এই মানে অ্যামাইডারনও দিতে পারবেন না, অ্যামাইডারন দিলেও অ্যামাইডারনও দিতে পারবেন না, অ্যামাইডারন দিলেও হাইপারটেনশন হয় আপনার, সেই ক্ষেত্রে ডিগক্সিন আপনার প্রেফারেবল। এবং অ্যামাইডারন দেওয়া যায়, এই যে ডোজটা হলো মানে 150 থেকে 300 মিলিগ্রাম, মানে 1 থেকে 2টা মানে দিতে হবে। তবে অ্যামাইডারন দেওয়ার ক্ষেত্রে একটু কশাসলি দিতে হয় এই ক্ষেত্রে, কারণ হলো এটা যদি হয়ে যায়, মানে এক্সট্রাভাসেশন হয়ে যায়, তাহলে সাবকিউটেনিয়াস নেক্রোসিস হয়ে যায়। সেই জন্য এটাকে যদি পারেন সেন্ট্রাল ভেইন দিয়ে যদি দেন তাহলে সবচেয়ে ভালো হয়। 300 মিলিগ্রাম আইবি দেওয়ার পরে এরপরে হলো 900 থেকে 1200 মিলিগ্রাম মানে আইবি ওভার 24 আওয়ার্স ডাইলিটেশনে আমরা যেটা দিই 18 ঘন্টা, মানে মানে 15 মিলি এমএল করে দেই, তারপর হলো 30 এমএল করে পরবর্তী 6 ঘন্টায়, 18 এরকম 24 ঘন্টার মধ্যে অ্যামাইডারনের এই ডোজটা কমপ্লিট করে ফেলি। ওরাল অ্যামাইডারনও করা যাইতে পারে, সেই ক্ষেত্রে হলো লোড করে নিতে হবে, কারণ অ্যামাইডারন কাজ করে তখনই যখন তার সমস্ত স্কেলেটাল মানে থেকে মাসগুলো যখন স্যাচুরেটেড হয়ে যায় তখন। এই জন্য তার সাইড এফেক্টও খুব বেশি হয়, এক্সট্রা মানে কার্ডিয়াক যে কমপ্লিকেশন গুলো এগুলো খুব বেশি থাকে। এই জন্য 2টা করে মানে 3 বার। এই জন্য ওরাল যখন দিতে হয় তখন মানে 2টা করে 3 বার 1 মাস দেওয়ার পরে, লোডিং করার পরে তারপরে আপনি 20 মিলিগ্রাম দিবেন। কিন্তু এইটা আমাদের রোগীরা অতটা অ্যাডজাস্ট করতে পারে না, সহ্য করতে পারে না। 200 মিলিগ্রাম 3 টাইমস 7 দিন 8 দিনের বেশি দিলেই রোগীর মানে মানে কমপ্লেইন গুলো খুব বেশি আসতে থাকে, যে তার অ্যানোরেক্সিয়া, ডিস্ট্রেস,
মেটালিক টেস্ট এবং বা তার ঘুম কমে যায় এই সমস্ত, তখন এগুলোর ডোজ রিডিউস করে দিয়া মানে আরো কম হয়তো 2টা করে দিয়ে দীর্ঘদিন দেওয়ার পরে আপনি মনিটর করে দেখতে পারবেন। এরপরে একটা করে মানে লোডিং ডোজ হিসেবে দেওয়ার পরে একটা করে দিতে পারবেন। এটা হাইপারথাইরয়েডও করে, হাইপোথাইরয়েডও করে, দুইটাই এই ডিজিজটা করতে পারে অ্যামাইডারনে। এটা হলো আপনার হলো মানে রেট কন্ট্রোলের জন্য এই স্ট্র্যাটেজিটা সেদিন এও দেখাইছে, দিলীপও দেখাইছে। আমি এখানে সংক্ষেপে বলতেছি, সেটা হইতেছে খারাপ যেটা জিনিসটা সেটা হইতেছে যদি প্রি এক্সাইটেশনের সাথে এট্রিয়াল ফিব্রিলেশন থাকে, এইটার অ্যান্সার হলো অ্যাবলেশন। সেদিনও আতাহার আলী বলছে যে প্রি এক্সাইটিং সিমটম যদি থাকে এবং তার সাথে যদি এট্রিয়াল ফিব্রিলেশন থাকে সেক্ষেত্রে মানে কিন্তু যদি এসবিটি থাকে, এসবিটি তে আপনি হয়তো কিছুদিন তাকে রাখতে পারেন মেডিকেল ম্যানেজমেন্টে, কিন্তু এট্রিয়াল ফিব্রিলেশন হলে আর না, অথবা এট্রিয়াল ফ্লাটার হলে আর না। প্রি এক্সাইটেশন, এট্রিয়াল ফিব্রিলেশন, ফ্লাটার, এর অ্যান্সার অ্যাবলেশন। এটার সাথে যদি আপনি ক্লিনিক্যাল সিমটম গুলো দেখেন এবং সিভিয়ার অ্যাজমা যদি থাকে সেক্ষেত্রে আপনি বিটা ব্লকারটা অ্যাভয়েড করে নন ডাইহাইড্রোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ওই যে ব্যারাপেমিল, লিলটিয়াজিম ইউজ করবেন ফার্স্ট লাইনে। এরপরে যদি আপনার রিডিউসড হার্ট রেট থাকে সেক্ষেত্রে বিটা ব্লকার, এবং যদি এটা না থাকে, যদি সিওপিডি না থাকে, আপনি যে কোনোটা আইডিয়া বিটা ব্লকার অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আপনি ফার্স্ট লাইন ইউজ করতে পারবেন। তাহলে ফার্স্ট লাইনে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আর বিটা ব্লকার ইউজ করা যাবে। এরপরে সেকেন্ড লাইনে যদি হার্ট রেট 120-এর উপরে থাকে এবং এইগুলো যদি থাকে, সেই সমস্ত ক্ষেত্রে সেকেন্ড লাইনে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেটা আছে, যে পেশেন্টের সাথে আইডিয়ার আপনি ডিগক্সিন যোগ করতে পারবেন যদি পেশেন্টের সিওপিডি থাকে, ক্যালসিয়াম চ্যানেলের সাথে ডিগক্সিন। এরপরে যদি কন্ট্রোল না হয় তাহলে থার্ড লাইনে আপনি মানে এ করতে পারবেন মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাথে অ্যান্ডর ডিগক্সিন আর ডিজিটালিজ, এগুলা সবগুলা এগুলার সাথে তিনটেই যোগ করে দেওয়া যাবে, বিটা ব্লকারও যোগ করে দেওয়া যাবে লাস্টের সাথে, অথবা আপনি তাকে সিআরটি-ডিপি যেগুলো আছে ইমপ্লান্টেবল মানে করে দেওয়া যাবে। কনসিডার কম্বিনেশন অফ দি 3 drugs or evaluation for CIT or 3 drugs মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার এবং ডিগক্সিন, এই তিনটেই কনসিডার করা যাবে লাস্ট থার্ড স্টেপে। আদারওয়াইজ আপনি এই দুইটা দিয়েই কন্ট্রোল করতে পারবেন আপনার ক্লিনিক্যাল সিনারিও দিয়ে। এই ক্ষেত্রেও আপনি যদি দেখেন রেট কন্ট্রোল খুব বেশি আছে, সেক্ষেত্রে আপনি বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা ডিগক্সিন আপনি মানে অবলিক দিয়ে ইউজ করতে পারবেন সেকেন্ড লাইনে। কিন্তু যখনই আপনি তিনটে ড্রাগ ইউজ করবেন তখন আপনি কিন্তু খুব একটু কশাস হবেন। রেট কন্ট্রোল গেল, রেট কন্ট্রোলের পরে এটা রিদম কন্ট্রোলের জন্য রিদম কন্ট্রোল স্ট্র্যাটেজি টু রিডিউস দি এফ রিলেটেড সিমটম, দ্যাট ইজ ইমপ্রুভ দি কোয়ালিটি অফ লাইফ। রিদমটা সেই জন্য মানে করার জন্য স্ট্রোক প্রিভেনশন, রেট কন্ট্রোল, কার্ডিওভাস্কুলার রিস্ক রিডাকশন, এবং এই যে স্লিপ অ্যাপনিয়া, লাইফস্টাইল, এগুলো সবগুলোর ভিতরে আপনি যদি সিমটম অ্যাবসেন্ট থাকে আর সিমটোমেটিক যদি থাকে পেশেন্টের, তাহলে মানে রিস্টোর সাইনাস রিদম বাই কার্ডিওভার্সন টু ইভ্যালুয়েট সিমটম আর হল্টার করে আপনি এগুলোর সিমটম অ্যানালাইসিস করতে পারবেন। একটা মানে রিদম কন্ট্রোল করার জন্য পেশেন্ট সিমটোমেটিক থাকে এবং যদি মানে স্টেবল না থাকে, তাহলে সেক্ষেত্রে তো আমাদের স্ট্র্যাটেজি থাকে যে আনস্টেবল পেশেন্ট গুলো ডিসি কার্ডিওভার্সন করে দিয়ে, এবং সিমটম যদি রিলিফ না হয় উইথ মেডিকেশনে, তাহলে সেগুলোর জন্য রিদম কন্ট্রোলের জন্য এগুলো করতে হয়। রিদম কন্ট্রোলের জন্য আমরা ওরালি অ্যামাইড্রন ইউজ করা যাবে, এদিক থেকে কার্ডিওভার্সন ইউজ করা যাবে, এবং আলটিমেটলি যদি এটা ফ্লিকেনাইড আছে এগুলো ড্রাগ গুলো ইউজ করা যায়। এগুলো যদি কন্ট্রোল না হয় বাই দিস টাইম, তারপরে আইদার অ্যাবলেশন অথবা আপনি সার্জারিতে চলে যেতে পারবেন, মিন্স অপারেশন যেটা আছে। symptoms not related to AF consider only rate মানে কন্ট্রোল, যদি না হয় সাইনাসের দরকার নাই। আর symptom absent exclude unconscious adaptation to reduce the physical activity
restore sinus rhythm by cardioversion to evaluate symptoms are AF related, এগুলো যদি থাকে তাহলে অ্যাসেস দি ফ্যাক্টর ফেভারিং রিদম কন্ট্রোল, কখন আপনি রিদম কন্ট্রোলের দিকে যাবেন সেই কতগুলো লিস্ট দেওয়া আছে। ইয়াঙ্গার পেশেন্ট, ফাস্ট এপিসোডস আছে, নর্মাল অথবা মডারেটলি মানে এটিএল ডিলে, নো আর ফিউ কোমরবিডিজ, হার্ট ডিজিজ, এই সমস্ত জিনিসগুলো থাকলে আপনি খুব মানে চেষ্টা করবেন যে রিদম কন্ট্রোলের জন্য। অতএব সিমটম খুব বেশি একটা নাই, মানে পেশেন্টেরই নাই, সেক্ষেত্রে রেট কন্ট্রোল করে রাখতে পারলেও এটা মোটামুটি ভাবেই হয়। কারণ পরবর্তীতে আপনি যদি এরকম হয়, মানে এই যে ফেভারিং দি ফ্যাক্টরস প্রিভেইলিং রিদম কন্ট্রোল, যদি এইরকম কন্ট্রোল গুলো মানে ফ্যাক্টর থাকে যে রিদম কন্ট্রোল গুলো আসলে দরকার হবে, তখন তারকে আপনি হয় ড্রাগ দিবেন, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ দিবেন, অথবা পালমোনারি ভেইন ইনসারশন করবেন ইন সিলেক্টেড পেশেন্টস। এটা যদি মেডিকেল ম্যানেজমেন্টে যদি ফেইল করে তাহলে এটা আমার সোজা হিসাবের ভিতরে হলে আমি দেখবো যে রিদম কন্ট্রোল স্ট্র্যাটেজির মধ্যে মানে আছে কিনা। যদি এইগুলো জিনিসগুলো যদি থাকে, পেশেন্টেরও একটা চয়েসের একটা ব্যাপার আছে। পেশেন্ট যদি এতগুলো ড্রাগ না খাইতে চায়, বলে যে না আমার রেট কন্ট্রোল করে আমি মোটামুটি কোয়ালিটি ভালো থাকতেছে, সেই ক্ষেত্রে আমার থাকুক, সেক্ষেত্রে ওই একটিএল কন্ট্রিবিউশন কার্ডিয়াক আউটপুটে থাকবে না। Assess if risk factor for AF cannot be modified, consider referral to EP system, a reassess and re-evaluation. এই ক্ষেত্রে যদি মানে নন ফেভারিং ফ্যাক্টর ফর প্রিভেইলিং দি সাইনাস রিদমে যাবে না, এরকম পেশেন্ট গুলাকে আবার রিএভালুয়েট করার কথা বলতেছি। মানে যদি ভালো মানে পারা যায় তাহলে আমরা সাইনাসে থাকা মানে পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকে, কোয়ালিটি অফ লাইফও খুব ভালো থাকে। এবং কার্ডিওভার্সন ফর এট্রিয়াল ফিব্রিলেশন, এটা মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড। যদি হেমোডাইনামিক আনস্টেবল থাকে তাহলে এমার্জেন্সি কার্ডিওভার্সন করতে হবে। এখন এরপরে হলো তার মানে দেখবেন আপনি স্যাশবাস স্কোর করে দেখবেন। স্যাশবাস স্কোর করে যদি দেখেন যে অ্যান্টিকোয়াগুলেশন তার দরকার, মানে যে মানে ক্লাস 1 ইন্ডিকেশন আছে, মানে মেইলে 2 ফিমেলে 3, তাহলে তো আর কোনো কথা নাই, সেক্ষেত্রে আপনি অ্যান্টিকোয়াগুলেশন শুরু করে দেবেন। এখন মানে এমার্জেন্সিতে আগে থেকে প্রি ট্রিটমেন্টের কোনো সুযোগ নাই, সেই জন্য এই অবস্থা। আর যদি এটা ক্লাস 1 না থাকে, 2A থাকে, তাহলে সেইভাবে 2 এর মতো করে শুরু করবেন। আর যদি লো রিস্ক গ্রুপ থাকে তাহলে সেক্ষেত্রে আর লাগবে না। এবং আরেকটা গ্রুপে হলো যে মানে ওরাল অ্যান্টিকোয়াগুলেশন স্ট্যাটাস, অলরেডি ওরাল অ্যান্টিকোয়াগুলেশন থাকতে পারে। এই ক্ষেত্রে proceed with cardioversion as described যেভাবে আছে, and immediate or delayed for possible spontaneous মানে কনভার্সন এটার জন্য। এবং আলটিমেটলি এখান থেকে এটা কার্ডিওভার্সন করার পরে বা কার্ডিওভার্সন হয়ে গেলে, যদি স্পন্টেনিয়াসলি অনেক সময় কার্ডিওভার্সন হয়ে যায়, আপনি অনেক সময় দেখবেন যে ডিসি শক দেওয়ার জন্য রেডি হয়েছেন, হঠাৎ করে দেখবেন যে আপনার মানে স্পন্টেনিয়াস রিভার্স কারেকশন হয়ে গেল, সেটাও হতে পারে। নেক্সট আসলে হলো এটা যে গ্রুপটা এট্রিয়াল ফিব্রিলেশন আছে কিন্তু নক্স এর উপরে নাই, অলরেডি ওরাল অ্যান্টিকোয়াগুলেশন নাই, সেক্ষেত্রে স্টার্ট মানে as soon as possible নক্স অথবা ভিটামিন কে ডিপেন্ডেন্ট অ্যান্টাগনিস্ট অর লো মলিকুলার ওয়েট অর আনফ্র্যাকশনেটেড হেপারিন। এখন দুইটাই শুরু করবেন কিনা বা একটা শুরু করবেন কিনা এটা ক্লিনিক্যাল সিনারিও আপনাকে মানে বলবে। ক্লিনিক্যাল সিনারিওতে মানে যে আপনি শুরু করবেন, ইচ্ছা করলে যদি একুট সিচুয়েশন হয় আপনি হেপারিন এবং নক্স একত্রে শুরু করতে পারবেন। দুইটা একত্রে শুরু করার পরে 3 থেকে 5 দিন পরে আপনার যদি লাগে যে ডিসি মানে কার্ডিওভার্সন লাগে, সেক্ষেত্রে আপনি ডিসি কার্ডিওভার্সন করে তারপরে আপনার পরবর্তী স্ট্র্যাটেজি নিতে পারবেন। atrial fibrillation more than 48 hours or unknown, এই ক্ষেত্রে ইলেকটিভ মানে কার্ডিওভার্সন more than 45 hours onset, ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন আর ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন। এটা মানে অলওয়েজ ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন আপনি কনসিডার করতে হবে স্টেবল পেশেন্টকে। আপনি আনস্টেবল পেশেন্টকে কখনোই ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। আপনার মাঝে মাঝে ওয়ার্ডের মধ্যে পেশেন্টের পালস বিপি থাকে না,
সেই সমস্ত পেশেন্টে অ্যামোডারন দিয়ে রাখেন। এটা মানে তার একটা কারণ কি, রোগীর পার্টি আমাদের ডিসি কার্ডিওভার্সনের দেয় নাই, মানে আপনারাও ঝুঁকির মধ্যে যেতে চান না, রোগীরও ঝুঁকির মধ্যে মানে থেকে বের হইতে চায় না, এইরকম একটা। এটা ডিসি কার্ডিওভার্সন দিতে কোনো পারমিশন নেওয়ার দরকার নাই। আমার মনে হয়েছে যে এই ক্ষেত্রে ডিসি কার্ডিওভার্সন দেওয়ার দরকার। আপনি ডিসি শক দিয়ে পেশেন্টকে রিভার্ট করে দেবেন। আদারওয়াইজ আনস্টেবল পেশেন্টকে এইভাবে ট্রিটমেন্ট দিলে মানে রোগীর ক্ষতি হবে, আপনি জেনে শুনে ক্ষতি করতেছেন। আর ডিসি দেওয়ার জন্য মানে পারমিশন নেওয়ার কোনো প্রভিশন নাই। এবং ওই যে এইটা মানে আপনি ব্যালেন্স করে আপনার দিতে হবে যে স্কোর কত আছে, আর ফার্মাকোলজিক্যালে যাব না যাব সেই হিসাবটা এখানে। আর যদি মানে কার্ডিওভার্সন উইদিন 48 আওয়ার্স আর অনসেট, একটা গ্রুপে আপনি ওয়েট করতে পারবেন, আর একটা আর্লি কার্ডিওভার্সন করতে পারবেন। আর্লি কার্ডিওভার্সন ইনিশিয়েশন, অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি, এই দুইটা আপনার স্ট্র্যাটেজি আছে। ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন করা যাবে স্টেবল যদি থাকে, লেস দেন 12 আওয়ার্স যদি থাকে, এবং 48 আওয়ার্স এর কম যদি হয়, সেক্ষেত্রে কার্ডিওভার্সনও করতে পারবেন, ফার্মাকোলজিক্যাল ওয়েটও করতে পারবেন। সেটা আপনার হিসাব করে করতে হবে যে আইডিয়াল ক্যান্ডিডেট লেস দেন 12 আওয়ার্স এর মধ্যে আছে, তারপরে মানে স্কোর ইউজুয়ালি একের নিচে আছে। এইরকম যদি মানে লো রিস্ক গ্রুপ গুলো থাকে, সেগুলোকে আপনি ওয়েট করেন, অথবা মানে ফার্মাকোলজিক্যাল ইসের ভিতরে যান। যে পেশেন্টের স্কোর বেশি থাকবে, সে পেশেন্টের জন্য ওয়েট না করা যৌক্তিক। তাহলে এমার্জেন্সি গ্রুপটা ডিসি কার্ডিওভার্সন, এমার্জেন্সি না তাদেরকে হলো যারা ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট পায় তাদের কার্ডিওভার্সন করে পরবর্তীতে স্কোরের জন্য যাবেন। আর যারা মানে অলরেডি না, তাদের দুই গ্রুপে ভাগ করবেন, 48 আওয়ার্স এর উপরে, 48 আওয়ার্স এর নিচে। 48 আওয়ার্স এর নিচে যে গ্রুপ আছে তাকে আবার দুই ভাগে ওয়েট করতে পারেন, একটা হলো ওয়েট আর একটা হলো আর্লি কনভার্সনের জন্য। এক মিনিট একটু দাঁড়ান, আপনার এসি আর আজকে দিতে পারবো না, ভালো করে একটা নিয়ে যেতে চাই। নেক্সট স্টেপে আসি আমি। নেক্সট হলো ক্যাথেটার অ্যাবলেশনের জন্য। ক্যাথেটার অ্যাবলেশনের জন্য কোন গ্রুপের আপনি ক্যাথেটার অ্যাবলেশন করবেন, সেই গ্রুপের আপনি সহজ হিসাব, এখানে অনেক জটিল হিসাব আছে। সহজ হিসাবের ভিতরে হলো যে সমস্ত পেশেন্ট সিমটোমেটিক থাকবে আফটার মানে ট্রিটমেন্টের পরেও মেডিকেল ম্যানেজমেন্ট ফেল করবে, সেই সমস্ত পেশেন্টের গুলোকে আপনি ক্যাথেটার অ্যাবলেশন করে তার সাইনাস রিদমে নিয়ে আসতে পারবেন। এটা একটু দেখে নিন, অনেক বড় একটা লম্বা লিস্ট আছে ক্যাথেটার অ্যাবলেশনের, এবং এটা পেশেন্টের একটা চয়েসের একটা ব্যাপার থাকবে। পেশেন্টের চয়েসের ব্যাপারে দেখেন, প্যারাক্সিসমাল অর পারসিস্টেন্ট এট্রিয়াল ফিব্রিলেশন, হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, পেশেন্ট কনসিডার চয়েস। পেশেন্ট যদি চায় তাহলে ক্লাস 1 ইন্ডিকেশন, পারফর্ম ক্যাথেটার অ্যাবলেশন। পেশেন্ট যদি না চায় তাহলে সেক্ষেত্রে ড্রাগ ফেল করছে যদি, তখন হলো ক্যাথেটার করেন, সেটা হলো ক্লাস 2A ইন্ডিকেশন। এইটুক সহজভাবে যদি আপনি মনে রাখেন, প্রায় সব ক্ষেত্রে এরকম। আর যদি ড্রাগ ফেল না করে থাকে তাহলে কন্টিনিউ ট্রিটমেন্ট ড্রাগ। তাহলে হইতেছে যে ড্রাগ ট্রিটমেন্ট ফেল করলে আপনি করতে পারেন সেটা ক্লাস 2A, আর পেশেন্ট চাইলে করতে পারেন সেটা হইতেছে ক্লাস 1 ইন্ডিকেশন। এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে কনসিডার ড্রাগ থেরাপি। ড্রাগ থেরাপি যদি ফেল করে তাহলে মানে পারফর্ম ক্যাথেটার অ্যাবলেশন।
এটা মানে ওই যে কনকমিটেন্ট কার্ডিওভাস্কুলার ডিজিজের যে ট্রিটমেন্ট, ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, স্মোকিং, হাইপারলিপিডিমিয়া, অ্যালকোহল এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এগুলোর সবগুলোরে আপনার ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। শুধু এ ট্রিটমেন্ট করে লাভ নাই, এ অ্যাজ এ হোল ট্রিটমেন্ট করতে হবে। এবং লং টার্ম রিদম কন্ট্রোল স্ট্র্যাটেজিতে আপনি লং টার্মে কি দিবেন তাকে, মানে লং টার্মের মধ্যে অ্যামাইডারনের জন্য আছে, আর ডোনাড্রেন, ফিলিকানাইড, প্রোপাফেনন, এই যে এগুলো, এবং এই প্রোপাফেনল এই যেগুলো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ যদি থাকে সেক্ষেত্রে আপনি আবার দিতে পারবেন না এই সমস্ত ক্ষেত্রে। এবং নান অথবা মিনিমাল সাইন অফ স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, সেই সমস্ত ক্ষেত্রে আপনি প্রোপাফেনন একটু খেয়াল করবেন, অনেক সময় মানে ভুল হয়ে যায়। প্রোপাফেননটা ওই যে অথবা প্লিকেনাইটটা আমরা এসে দিয়ে দিই। স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আছে সেই ক্ষেত্রে তার হয়তো এমএস আছে অথবা ভালভুলার ইতে ব্লক আছে, এই সমস্ত মানে এনজিওগ্রাম করে দেখা গেছে ব্লক আছে, এই সমস্ত ক্ষেত্রে দিয়ে দিই। এটা খুব প্র্যাকটিস খুব বেশি হয় না, তো এই জন্য এই জিনিসগুলো করতে হবে। এর আগে যেগুলো আছে লং টার্ম ট্রিটমেন্টের জন্য মানে নন ইস্কেমিক বা নন মডিফাইবল যেগুলো জিনিস আছে এগুলো ট্রিট করে নিতে হবে। দরকার হলে সিনিবিটার, এআরবি, এমআরএ, স্ট্যাটিন, কারণ এই পেশেন্ট গুলো ম্যাক্সিমাম টাইমে ভালভুলার হার্ট ডিজিজ থাকে। এই শওকত স্যার স্যার সরি স্যার, আনমিউট করে দিন। সমস্যা কিরকম? আর এজ এ হোল মানে যদি রিডিউসড হার্ট ফেলিওর মানে থাকে, ইজেকশন ফ্র্যাকশন থাকে, সেই ক্ষেত্রে আপনি অ্যামাইডার্ন মানে রাখতে পারেন। এবং লং টার্ম যদি পেশেন্ট চায় না তাহলে সেক্ষেত্রে আপনি ক্যাথেটার অ্যাবলেশন করতে পারেন যদি রিকারেন্ট সিমটমটা থাকে। তার মানে মেডিকেল ম্যানেজমেন্ট রাখবেন, যদি কন্ট্রোল না হয় তাহলে ক্যাথেটার অ্যাবলেশন করবেন। রিডিউসড হার্ট ফেলিওর পেশেন্টের চয়েসের উপরে একটা বিশাল বড় একটা অংশ নির্ভর করে লং টার্মে। যেমন করোনারি আর্টারি ডিজিজ পেশেন্ট উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন, সিগনিফিক্যান্ট ভালভুলার হার্ট ডিজিজ, সেক্ষেত্রে পেশেন্টের অপশন দেওয়া থাকে আইদার ক্যাথেটার অ্যাবলেশন অথবা ড্রাগ ফেল হয়ে করে গেলে আবার কিন্তু ক্যাথেটার অ্যাবলেশনে। এই নিচ থেকে উপর থেকে দুইটা জিনিস, পেশেন্ট চয়েসে সে সরাসরি ড্রাগে আসতে পারে, ক্যাথেটার অ্যাবলেশনে আসতে পারে, কিন্তু যদি তার মানে পেশেন্টের রিকারেন্ট সিমটম থাকে অথবা পেশেন্ট যদি সিমটম কন্ট্রোল না হয় তাহলে সেক্ষেত্রে অপশন আবার ওই একই রকম দুই দিকে থাকতে পারে, ড্রাগ এবং এসে। ছোটালোক যে সমস্ত পেশেন্ট গুলো পাবে সেগুলোর অবশ্যই আপনি কিউটি ইন্টারভেলটা মানে ভালো করে খেয়াল করে রাখতে হবে। এবং এক্ষেত্রে নো অথবা মিনিমাল হার্ট সাউন্ডের ভিতরে আছে, এইখানে আমরা এই প্রোপাফেন, ফিলিকানাইড এই দুইটা ড্রাগ, ডোনাড্রেন আমাদের দেশে নাই, সেটার জন্য এই দুইটা দেশে আমাদের আছে। সোটাললও কিন্তু আমাদের দেশে মানে ভালো আছে, সোটাললটাও ইউজ করা যায়। তাহলে সেক্ষেত্রে হচ্ছে সোটালল এখানে স্ট্রাকচারাল হার্ট ডিজিজও দেওয়া যাবে, এখানে মিনিমাল মানে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ নাই সেক্ষেত্রেও দেওয়া যাবে, দুই ক্ষেত্রেই সোটাললটা ইউজ করা যাবে। অ্যামাইড্রন ক্লাস 1 দুই ক্ষেত্রেই, আইদার পিজেপ অথবা ইসের ক্ষেত্রে। কিন্তু যদি না থাকে মানে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ না থাকে তাহলে অ্যামাইড্রন দেওয়ার জন্য ইন্ডিকেশন এখানে নাই। এটা লং টার্ম আপনি রিদম কন্ট্রোলের জন্য ইউজ করতে পারেন। তাহলে বিটা ব্লকার লং টার্মে ইউজ করলে মানে কি সমস্যা হবে? বিটা ব্লকার তো অলরেডি আপনার এইখানে ট্রিটমেন্টের সাথে ইসের সাথে থাকবেই, ওই যে রিস্ক ফ্যাক্টরের যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টের ম্যাক্সিমাম সময় বিটা ব্লকার থাকে। এইটা হলো ইসের সময় যে যদি আপনারা এটিএল ফিব্রিলের আসে সেই পেশেন্টের যদি আমি পিসিআই করি সেই স্ট্র্যাটেজি গুলো কিরকম হবে। আমরা ডুয়েল অ্যান্টিপ্লেটিলেট সাধারণত আমরা দেই, ডুয়েল অ্যান্টিপ্লেটিলেট পিসিআই করার পরে সেটার সাথে আপনার হলো একটা নক্স দিতে হবে, যেটাই হোক, আইদার ওরা ভিটামিন কে অথবা মানে নক্স যেটাই হোক, সেই তিনটা দিতে হবে। এবং তিনটা এখানে রিস্ক স্ট্রাটিফিকেশন করে দিতে হবে। তিনটা আপনি 1 মাস দিতে পারেন, এবং যদি খুব হাই রিস্ক হয় তাহলে 1 সপ্তাহ পর্যন্ত দিতে পারেন। যদি না হয় তাহলে মোটামুটি ভাবে মানে 1 মাস অ্যাসপিরিন সহ দিলে 1 মাস পরে অ্যাসপিরিন বন্ধ করে
P2Y2 ইনহিবিটর এবং নক্স এই দুইটা কন্টিনিউ করবেন, এবং P2Y2 ইনহিবিটর হাই রিস্ক গ্রুপ হলে 6 মাস পর্যন্ত দিতে পারবেন। এরপরে শুধুমাত্র মানে দিলেন, মানে নক্স কন্টিনিউ করলেন। এবং কোনো ক্ষেত্রে যদি লো রিস্ক গ্রুপ হয় বা ব্লিডিং রিস্ক কম থাকে, হ্যাজব্লেড কম থাকে, সেই ক্ষেত্রে P2Y2 ইনহিবিটর 1 বছর পর্যন্ত কন্টিনিউ করা যাইতে পারে। তাহলে P2Y2 ইনহিবিটর 1 বছর, কিন্তু অ্যাসপিরিন 1 মাসের বেশি না। এটা হলো যদি আমরা মানে স্ট্যান্ড বা করি। আর যদি স্ট্যান্ড না করি, মেডিকেলি ট্রিটেড এসিএস যদি হয় এবং তার যদি এটিএল ফিব্রিলেশন হয়, যেটা আমরা ওয়ার্ডের মধ্যে বেশি পাই, আমাদের এখানে তো পিসিআই করা মনে করেন নাই, সেইগুলোকে আপনি নক্স দিবেন একদম 12 মান্থ বা তার বেশি, এবং সিঙ্গেল অ্যান্টিপেরিটাল ড্রাগস প্রেফারেবলি P2Y2। যদি নক্স দেন, নক্সের সাথে আপনি P2Y12 ইনহিবিটর দিবেন, অ্যাসপিরিন না, এবং এটা 6 মাস দিবেন, এবং প্রয়োজনে এটা 1 বছর পর্যন্ত ক্লাস 2 মানে বি ইন্ডিকেশন আছে এটা মানে বাড়ানোর জন্য। এবং যদি ইতে থাকে ভিটামিন কে ডিপেন্ডেন্ট অথবা নক্স যদি ক্রনিক করোনারি সিনড্রোমে আপনি করে থাকেন, সেক্ষেত্রে নক্স 1 বছরের মতোই এটা পিসিআই করার জন্য। আর হলো P2Y2 ইনহিবিটর এখানে 6 মান্থ, এটা 1 বছর বাড়ানো যাবে, কিন্তু অ্যাসপিরিন এক্ষেত্রে ওই 1 মাসের মতোই, 1 মাস এটা থাকবে আর কি। তাহলে সব ক্ষেত্রেই অ্যাসপিরিন 1 মাস, P2Y2 ইনহিবিটর প্লাস নক্স মানে 1 বছর পর্যন্ত কন্টিনিউ করা যাবে। প্রায় শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, এটা থাকুক। আর ম্যানেজমেন্ট অফ ব্লিডিং, এটা যে সেলফ এক্সপ্লেনেটরি, এটা যদি আপনারা দেখেন তাইলে আপনারা বুঝতে পারবেন, এই জন্য এটাকে আর করি নাই। Recommendation for patient with valvular heart disease. NOx are contraindicated in patient with prosthetic mechanical valve. Use of NOx are not recommended in patient A and moderate to severe mitral stenosis. এই দুইটা ক্ষেত্রে এখানে বর্ণনা করছে। একটা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে আছে। আর একুট ম্যানেজমেন্ট প্রেগন্যান্সিতে এটা ডিসি কার্ডিওভার্সন করতে পারবেন আপনি, যদি থাকে হেমোডাইনামিক আনস্টেবিলিটি থাকে, ডিসি কার্ডিওভার্সন। আর এইচসিএম যদি থাকে, সেই ক্ষেত্রেও মানে ইন প্রেগনেন্ট ওম্যান উইথ এইচসিএম কার্ডিওভার্সন শুড বি কনসিডার্ড ক্লাস 2A। এটাও বলে যে মানে এইচসিএম মানে ইন প্রেগনেন্সিতে ওয়েট করার দরকার নাই। অন্যান্য ক্ষেত্রে আপনি ড্রাগ দিতে পারবেন, ফ্লিকেনাইড দেওয়া যাবে। আর থেরাপিউটিক অ্যান্টিকোয়াগুলেশন উইথ হেপারিন অর ভিটামিন কে ডিপেন্ডেন্ট অ্যান্টাগনিস্ট আর বিটা সিলেক্টিভ ব্লকার্স দেওয়া যায় ফর রেট কন্ট্রোল ইন এ প্রেগনেন্সিতে। দেন আলাদা দুইটা স্লাইড রাখছি। ম্যানেজমেন্ট প্রসপেক্টিভ, এটা মানে একই রকম সেলফ এক্সপ্লেনেটরি পড়লে বুঝবেন। আমি লাস্ট দুইটা স্লাইডে চলে আসি। লাস্ট স্লাইড দুইটার ভিতরে হলো এই দুটো হলো অ্যাজ এ হোল সামারি। আপনার সামারি হইতেছে যে সিসি টু এবিসি, এইটুকু যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার পরীক্ষার জন্য যেটুকু মানে আছে সেটুকু আপনার এটাই কভার করবে। বাকিটুক হলো আপনার নলেজ, মানে যে রেসিডুয়াল নলেজ আছে সেটা। সিসিতে কনফার্ম করবেন আপনি এটিএল ফিব্রিলেশন, মানে 12 প্লেটি সিসিতে অ্যাটলিস্ট 30 সেকেন্ডস এর বেশি থাকবে হইলো। তারপরে ক্যারেক্টার সি, আরেকটা হলো ক্যারেক্টারাইজেশন অফ দি এটিএল ফিব্রিলেশন, মানে 4S আপনি কন্টিনিউ করবেন। স্ট্রোক মানে আছে কিনা, স্যাডবাস স্কোর দেখবেন, সিমটমস আছে কিনা, EHRA স্কোর করবেন, সিভিয়ারিটি বা আছে কিনা, এবং সাবস্টেট আদার সাবসিকুয়েন্ট কন্ট্রিবিউশন গুলো আছে কিনা। এরপরে হলো এবিসি, এতে হলো অ্যান্টিকোয়াগুলেশন। আপনি স্যাডবাস স্কোর করে যদি আপনি পান, সেই ক্ষেত্রে আপনার দিতে হবে মেইলে 2, ফিমেলে 3 ক্লাস 1, মেইলে 1, ফিমেলে 2 ক্লাস 2 বি ইন্ডিকেশন। আর যদি মেইলে 1 থাকে, ফিমেলে 0 থাকে, লো রিস্ক গ্রুপ, এখানে অ্যান্টিকোয়াগুলেশনের দরকার নেই। অ্যান্টিকোয়াগুলেশনের সময় হ্যাজ ব্লেড করতে হবে, 3 বা তার বেশি থাকলে রিভার্সিবল ফ্যাক্টর গুলাকে ট্রিটমেন্ট করতে হবে। বেটার সিমটম কন্ট্রোল, রেট কন্ট্রোল এন্ড রিদম কন্ট্রোল। রেট কন্ট্রোল আপনি বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং ডেগক্সি দিয়ে করতে পারবেন, আইদার অ্যালোন আর ইন কম্বিনেশন যদি কোনো প্রয়োজন হয়। এবং রিদম কন্ট্রোল করার জন্য আপনি ড্রাগের ভিতরে আপনাদের যেটা সহজ আছে সেটা অ্যামাইডন, ফ্লিকেনাইড ইউজ করা যাবে, এবং ক্যাথেটার অ্যাবলেশন করতে পারবেন। যদি ফেল করে
তাহলে ড্রাগ ট্রিটমেন্ট যদি করে তাহলে আপনি এই অপারেশন করতে পারবেন। আর ট্রিটমেন্ট অফ কোমরবিটিস, আলটিমেটলি যে সমস্ত আপনার কনকমিটেন্ট ডিজিজ গুলো আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া, সিগারেট স্মোকিং এবং লাইফস্টাইল চেঞ্জ, এই সমস্ত যেগুলো আছে সেগুলা আপনি ট্রিট করলে আপনার মানে করা যায়। দিস ইজ দি সিম্পলেস্ট ভার্সন of treatment management of strategy in 2020, ABC, এবং জাস্ট তার আগে সিসি টু এবিসি, সিসি কনফার্ম এবং ক্যারেক্টারাইজেশন করা 4S দিয়ে, এরপর হলো ট্রিটমেন্ট এবিসি করা। এটাই হলো ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি। এইটুকু হলো মানে দুইবার প্রেজেন্ট করা হয়েছে। একবার হলো প্রদীপ মানে গত সপ্তাহে খুবই ভালো প্রেজেন্ট করছে, এই জন্য আমি শুধু ফিগার গুলো প্রেজেন্ট করছি। তাও আমি ভাবছি আধা ঘন্টায় করতে পারবো, আধা ঘন্টা করতে পারি নাই। 2-3টা আমি ফিগার সাইডে দিছি, যে ফিগার গুলো সেলফ এক্সপ্লেনেটরি, আপনারা পড়লে বুঝবেন। এটা দিয়ে শেষ করতে চাচ্ছি।